সঞ্জয় ঘোষ আর.জি. কর হত্যাকাণ্ড, নীরজ সিং কসবার থানার ঘটনা, গতকাল এই ঘটনা ঘটে। গতকাল ভোর রাতে এই ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা তারা 100 ডায়ালে ফোন করেন। আনিস খান হত্যাকাণ্ড, কৃষ্ণেন্দু দাসের আত্মহত্যা। এই সমস্ত কিছুতে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার, সেটা হলো সমস্ত ঘটনার সাথে জড়িত রয়েছে সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার যারা পুলিশের একটা এক্সটেন্ডেড পার্ট, যাদের কাজ পুলিশকে হেল্প আউট করা তাদের বিভিন্ন কাজেতে। এই সিভিক ভলেন্টিয়ার যাদের কিন্তু পুলিশি কাজ করার সম্পূর্ণ এখতিয়ার নেই, তাদের কাছে আছে কিছু সামান্য কিছু কাজ করার ক্ষমতা আছে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়াররা কেন বারবার আইনকে নিজের হাতে তুলে নেয়, কেন বারবার মানুষের ক্ষতি করে, কেন এই সিভিক ভলেন্টিয়াররা বারবার এমন অ্যাক্টিভিটিতে যুক্ত হয় যেগুলো পরবর্তীকালে মানুষের ক্ষতি করে। কৃষ্ণেন্দু দাস 12 বছর বয়স, দোকানে গেছিল একটা চিপসের প্যাকেট কিনতে। দোকানে কেউ নেই, কাকু কাকু করে ডেকেছে। দোকান থেকে ভেতর থেকে কেউ বেরিয়ে এসে তাকে চিপসের প্যাকেটটা দেয়নি। সে দেখেছে রাস্তায় একটা চিপসের প্যাকেট পড়ে দোকানের সামনে, সেটা তুলে সেটা খেতে শুরু করেছে এবং সেটা নিয়ে সে সাইকেলে করে চলে আসছে। তাকে পিছনে ধাওয়া করে তাকে রাস্তায় দাঁড় করিয়ে তাকে কান ধরে উঠবোস করিয়ে তাকে মারধর করে বকাবকি করে এবং তারপরে তার মা আসতে তাকেও বকাবকি করে, তাকেও বিভিন্ন ধরনের কথা শোনায়, টাকা দিয়ে দেওয়ার পরেও সেগুলো শোনায়। এবং এই যে ঘটনা ঘটেছিল তার ফলে যে তার যে লজ্জা এবং গ্লানি তার মধ্যে এসেছিল, তার ফলে বাচ্চা ছেলেটা নিজের প্রাণটা নিয়ে ফেললো এবং তার সাথে লিখে গেল যে মা আমি চুরি করিনি, চিপসের প্যাকেটটা তলায় পড়েছিল, আমাকে কেউ বিশ্বাস করেনি। এই ঘটনার সাথে যিনি অভিযুক্ত, যার দোকানে বাচ্চাটাকে ছিল, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। আর.জি. কর হত্যাকাণ্ড, সঞ্জয় ঘোষ, যার দায়িত্ব ছিল ওই মেডিকেল কলেজে থেকে ডাক্তারদের রুগীদেরকে সুরক্ষা প্রদান করা, তাদের কোনো সমস্যা হলে কোনো যাতে বাইরে কোনো মানুষের কোনো সমস্যা করতে না পারে সেটা দেখা। সেই মানুষটা কী করলো, একজন ডাক্তারের সাথে একটা নৃশংস ঘটনা করলো, তাকে হত্যা করলো এবং তার আগে তার সম্মানটা নষ্ট করলো, একটা বাবা মার কোল খালি করে দিল। কী কাজ ছিল ওর? কাজ ছিল সিকিউরিটি প্রদান করা, কিন্তু ও কী করলো, ও ঠিক সেই কাজটা করলো যেই কাজটা থেকে হওয়া থেকে আটকানোর জন্য রাখা ছিল। কেন? আনিস খান হত্যাকাণ্ড, পুলিশ সিকিউরিটি দেবে, পুলিশ রাখা হয় সিকিউরিটি যাতে কেউ কোনো খারাপ কাজ না করতে পারে। একটা পলিটিক্যালি চার্জ একটা ম্যাটারে একটা মানুষের যখন জড়িত, সেখানে সিকিউরিটির দরকার, সেখানে পুলিশ দেওয়া হয় সিকিউরিটি যাতে তার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু আনিস খান কাণ্ডে কী হলো, অভিযোগ উঠলো মেন অভিযুক্তকে সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়ার তাকে নাকি ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। ভাবতে পারছেন, একটা মানুষ যে এসেছিল তার সিকিউরিটির জন্য, সে এসে নাকি তাকে হত্যা করছে। ভাতার হসপিটালের কেসটা ভাবুন, একজন মহিলা ডাক্তারকে ভয় দেখাচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার, সুশান্ত রায়। আপনি হয়তো ভাবছেন যে সিভিক ভলেন্টিয়াররা একটু বাড়া বেড়েছে, রাস্তায় হয়তো আমাদেরকে একটু গাড়ি ফাড়ি ধরলে একটু বেশি জোরে কথা বলে, একটু বেশি চাবড়ে কথা বলে, তা নয়। আগে মানুষ পুলিশ দেখলে ভয় পেত, এখন মানুষ সিভিক ভলেন্টিয়ার দেখলে ভয় পায়। তার কারণ মানুষ জানে পুলিশ যদি কিছু উল্টোপাল্টা করে ফেলে তাকে কিন্তু জবাবদিহি করতে হয়, কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার এর তো কোনো সরকারি চাকরিটা তো পার্মানেন্ট নয়, এদের চাকরি তো যে কোনো নেতার একটা বয়ানে আসতে পারে, যে কোনো নেতার একটা রেকমেন্ডেশন আসতে পারে। এই কথাটা আমার না, এই কথাটা বলছে বিভিন্ন রাজনৈতিক দলেরা যারা সরকারের বিরোধী, তারা বলছে সিভিক ভলেন্টিয়ার চাকরি পেতে গেলে একটা যদি রেকমেন্ডেশন লেটার থাকে, একটা যদি কারোর থেকে বলা থাকে যে একে চাকরিতে নিতে, তাহলেই চাকরিতে নেওয়া হয়, যেখানে তার ক্রিমিনাল রেকর্ড কী আছে, তার ভবিষ্যৎ কী আছে, তার বর্তমানকে সে কী করে বা কেমন ছেলে সেটা দেখা হয় না, সেখানে কিন্তু একটা রেকমেন্ডেশন থাকলে চাকরিতে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার এমন আছে যার বিরুদ্ধে প্রিভিয়াস কোনো কেস আছে, যার কেস ক্লিয়ার হয়েছে কিন্তু তার সেই ক্রিমিনাল হিস্ট্রি পুরোপুরি ক্লিয়ার নয়, কিন্তু সেরকম মানুষও চাকরি পেয়েছে। অভিযুক্ত অনেকেই আছে। এই সিভিক ভলেন্টিয়ার দিয়ে তো ভোটের সময় দেখা যাচ্ছে কীরমভাবে সিভিক ভলেন্টিয়াররা ভোট লুট করেছে, কীরমভাবে সিভিক ভলেন্টিয়াররা রুলিং পার্টিকে হেল্প করেছে তাদের সরকারে থাকতে। পঞ্চায়েত ভোটে দেখা গেছে সিভিক ভলেন্টিয়াররা কীভাবে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, কীভাবে তারা ভোটের সময় সরকারের রুলিং পার্টির হয়ে হেল্প করেছে। এই কথাগুলো তো আমি বলছি না, কথাগুলো বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়েছে, বিভিন্ন সময়ে দেখিয়েছে, বিভিন্ন মিডিয়া হাউসে দেখিয়েছে, বিভিন্ন বিরোধী পার্টিরা অভিযোগ করেছে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার কেসে বিভিন্ন জায়গায় যখন সিভিক ভলেন্টিয়ার নিয়ে এত সমস্যা হচ্ছে, তার মধ্যেও কেন সিভিক ভলেন্টিয়ার নিয়ে বিরোধীরা সোচ্চার হচ্ছে না? হয়তো হচ্ছে,
কিন্তু কত দূর অবধি হচ্ছে। কারণ আমি যদি ভালো করে মনে থাকি, আগে যদি কোনো ঘটনা ঘটতো মমতা ব্যানার্জি নিজের রাস্তা নিয়ে পড়তেন, সারাক্ষণ চেঁচামেচি করতেন এগুলো হতে দেওয়া যায় না, এগুলো আমাদের নষ্ট করে দিচ্ছে, আমাদের সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। আজকে কোথায় সেই বুদ্ধিজীবীরা? আমাদের পশ্চিমবঙ্গে আজকে বাড়ি বাড়ি খুঁজলে হয়তো MA BA BSc MSc সবাই সংস্কৃতি পেয়ে যাবে। আজকে বাড়ি বাড়ি বুদ্ধিজীবী বসে আছে, কিন্তু কজন বুদ্ধিজীবী রাস্তায় নামছে, কজন বুদ্ধিজীবী এর বিরুদ্ধে প্রতিবাদ করছে? হয়তো কেউ ফেসবুকে লিখছে, কেউ আমার মতো ইউটিউবে ভিডিও দিচ্ছে, কিন্তু রাস্তায় আমরা কজন বেরোতে পারছি? যখন বিরোধীদেরকে বলা হচ্ছে আপনারা কেন বলছেন না, বিরোধী বলছে আমরা বলছি কিন্তু আমাদেরকে টিভিতে বা নিউজে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? তার খুব একটা সোজা উদাহরণ পেয়ে যাবেন। রিসেন্ট টাইমে যে টিচার্সের আন্দোলনটা হচ্ছে, এই টিচার্স আন্দোলনের ব্যাপারে যখন কল্যাণ ব্যানার্জি মাননীয় উকিল মশাই তিনি যখন একটা বক্তব্য রাখছেন হাইকোর্টের বাইরে এসে, তাকে যখন বলা হচ্ছে যে কী নিয়ে সমস্যা, তিনি বলছেন যে আসলে ওখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা গিয়ে ওদেরকে উস্কানি দিচ্ছে বলে ওখানে ঝামেলা হচ্ছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা একটা আন্দোলনে যাবেন না। কল্যাণ ব্যানার্জির কাছে মানে ওনার কাছে আমার একটাই কোয়েশ্চেন, আপনারা যখন সিঙ্গুর আন্দোলন করেছিলেন, সিঙ্গুর আন্দোলনে জমির আন্দোলন ছিল, জমি দখল হয়ে গেছিলো, সরকার দখল করে দিয়েছিল টাটাকে। তাই সেই আন্দোলনে যখন আপনারা আন্দোলন করছিলেন, ওখানে মমতা ব্যানার্জির কত কাটা জমি ছিল, বা ওখানে আপনার কত কাটা জমি ছিল, বা ওখানে মুকুলবাবুর কত কাটা জমি ছিল, পার্থ চ্যাটার্জির কত কাটা জমি ছিল, জানেন কি? কেউ জানেন না। ওখানে জমিতে ছিল ওখানকার মানুষের। তাহলে আপনারা কেন ওখানে আন্দোলন করতে গেছিলেন? আপনারা তো পলিটিক্যাল পার্টি, আপনার বাড়িতে কেন গেছিলেন? কারণ একটা হেলদি ডেমোক্রেসিতে, একটা সার্বভৌম গণতান্ত্রিক দেশেতে পলিটিক্যাল পার্টি বিরোধী যারা হবে তারা সরকারের বিরুদ্ধে যদি কোনো খারাপ কাজ হয় তার বিরুদ্ধে তারা সোচ্চার হবে, সাধারণ মানুষকে তারা সাথে নিয়ে সে আন্দোলনটাকে সংগঠিত করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নর্মটা কী জানেন? আজকের দিনে দাঁড়িয়ে কুণালবাবু বা কল্যাণবাবু কী বলেন? আজকে তারা বলেন যে কোনো আন্দোলন করছি না, পলিটিক্যাল রাখুন, কোনো দলকে নামবেন না, কোনো রাজনৈতিক শক্তিকে আপনাদের আন্দোলনে আসতে দেবেন না। কেন? তার কারণ তারা খুব ভালো করে জানে যদি কোনো আন্দোলনে যদি কোনো রাজনৈতিক দল এসে যায় তাহলে তাদের সিটটা নড়ে যাবে, এবং তাদের সিটটা নড়ে তারা তার ক্ষমতা ধরে রাখতে পারবে না। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তাই ঘটনাগুলো জবাবদিহি করতে হবে। আজকে বলুন তো, এই যে টিচার্সগুলো চাকরি চলে গেল, সরকার বলছে তারা নাকি রিভিউ পিটিশন করবে। এদিকে তারা গত মাসের 17 তারিখ কোর্টে দিয়ে জানিয়ে এসছেন, সুপ্রিম কোর্টেতে, যে এই মাসের 31 তারিখের মধ্যে নতুন নোটিফিকেশান বেরিয়ে যাবে যেখানে নতুন চাকরি আবার অ্যাপ্লিকেশান করতে পারবেন। তাহলে ভাবুন, সরকার একদিকে বলছে আমরা ওখানে রিভিউ পিটিশন করব, আবার একদিকে বলছে যে সুপ্রিম কোর্টকে যে আমরা মেনে নিচ্ছি, আমরা আবার 31 তারিখে একটা নোটিশ বার করবো। তাহলে ভাবুন তো সরকারের দুরকম যে স্ট্যান্ডটা নিচ্ছে, এটা কার জন্য নিচ্ছে? এই দুরকম স্ট্যান্ডের ভ্যালুটা কী আছে? সরকার আপনাদেরকে সামনে থেকে বোঝাচ্ছে, এক পিছন থেকে বোঝাচ্ছে আর এক। তাই এখন একটা আমি কথা বলতে পারি, একটা স্বাধীন নাগরিক হিসেবে একটা আমার চিন্তা আছে, সেই চিন্তা থেকে বলছি, যদি কোনো প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন, কারোর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, বিশেষ করে সরকারের বিরুদ্ধে হয়, যদি বিরোধী পার্টির বিরুদ্ধে হয়, যে কোনো কারোর বিরুদ্ধে যখন প্রতিবাদ করছেন, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিবাদ করছেন, হয়তো আপনার কিছু মুষ্টিমেয় মানুষ তার সাথে যুক্ত, কিন্তু ওই জিনিসটা মানে সবার সাথে মেলাতে একজন পলিটিক্যাল পার্টিকে লাগবে। যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে, বিজেপি হতে পারে, CPM হতে পারে, কংগ্রেস হতে পারে, ডাজন্ট ম্যাটার। কোনো গভর্নমেন্ট যদি কোনো খারাপ কাজ করে তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যে পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে যুক্ত করান, তাদেরকে নিয়ে আন্দোলনটা করুন, যাতে ওই আন্দোলনটা ছোট একটা জায়গা থেকে পুরো রাজ্য স্তরে ছড়াতে পারে, যাতে আপনারা যে সমস্যাটা ফেস করছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মধ্যে কেউ যদি সিভিক ভলেন্টিয়ার নিয়ে কোনো কেসে ফেসে থাকো, মানে কোনো ঝামেলায় পড়ে থাকো, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা কমেন্টে শেয়ার করো। দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। আরও এরকম ভিডিওর জন্য, আরও ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটা